সামাজিক মাধ্যম ব্যবহার করে মব তৈরির অভিযোগ বিএনপির। দলগুলোকে বিরত থাকার আহ্বান। রাজনীতিতে ভিন্ন মত দমনের মানসিকতা দূর করার পরামর্শ জামায়াতের। সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে যে নেগেটিভ প্রচারণা চালানো হয়, তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয় না। এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে, মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে। আমরা একটা সোশ্যাল জাস্টিসের কথা বক্তৃতায় বলি, রাষ্ট্রের ক্ষমতায় যখন যাই তখন রক্তচক্ষু দিয়ে আমরা ভিন্ন মতকে দমন করি। এখনো বিদায় নেয়নি ফ্যাসিবাদ। নির্বাচনী কর্মসূচিতে বিশৃঙ্খলায় পতিত শক্তির সুযোগ নেওয়ার শঙ্কা রাজনীতিকদের। ফ্যাসিবাদ বিদায় নেয় নাই, ফ্যাসিবাদীদের একটা অংশ বিদায় নিয়েছে। নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় আর চলবে না ইনশাআল্লাহ। আসল প্রেতাত্মা বিদায় নিলেও পলাতক হলেও তাদের দোসরেরা বাংলাদেশে এখনো আছে। ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় জানালেন মির্জা ফখরুল। রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া। চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধান উপদেষ্টার। নির্বাচন এগিয়ে এলেও গণভোট নিয়ে নাগরিকদের বড় অংশ এখনো অন্ধকারে। সচেতনতা তৈরির উদ্যোগ সরকারের। অনলাইন অফলাইনে দুই মাধ্যমেই চলবে প্রচার। এবার ভোলা বরিশাল সেতুর দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ। ৭২ ঘন্টার আলটিমেটাম। বাস্তবায়নের আশ্বাস না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এবং সিন্ডিকেটের কবলে শাকসবজির বাজার। হাত বদলে কেজিতে বাড়ে ২০ টাকা। শীত ঘনিয়ে এলেও স্বস্তি নেই দামে। সরবরাহ বাড়লে কমার আশা ব্যবসায়ীদের। সামাজিক মাধ্যম ব্যবহার করে মব তৈরির অভিযোগ তুলে বিএনপি মহাসচিব বলেছেন, সোশ্যাল মিডিয়ায় রাজনীতিকদের নিয়ে নেতিবাচক প্রচারণায় নষ্ট হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। রাজনীতিতে ভিন্ন মত পোষণ করলে দমনের চেষ্টা দেশের জন্য দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। জাতীয় প্রেস ক্লাবে একই আলোচনায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, রাজনীতিতে ভিন্ন মত দমনের মানসিকতা দূর করতে হলে রাজনীতিকদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সরগরম রাজনীতির মাঠ। নিত্যদিনের অনুষঙ্গ সামাজিক যোগাযোগ মাধ্যমও ব্যবহার হচ্ছে নির্বাচনী প্রচারণায়। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের দ্বিবার্ষিক কাউন্সিল ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে সামাজিক মাধ্যমে রাজনীতিকদের ভিন্নধর্মী প্রচারণার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। এই সোশ্যাল মিডিয়াতে যেহেতু সেখানে কোনো দায়বদ্ধতা নেই, যা খুশি তাই বলা যায়, এমনভাবে রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী সকলের সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা চালানো হয়, তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয় না। এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে, মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক ভিন্নমতে সহনশীল পরিবেশ সৃষ্টির তাগিদ দেওয়া হয় বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে ভিন্নমত পোষণ করলেই তাকে শত্রু মনে করা হয়। তার সম্পর্কে বিভিন্ন রকম যত রকমের মিথ্যা অপপ্রচার চালানো হয়। এই বিষয়গুলো থেকে আমার মনে হয় আমাদের সকলেরই বিরত থাকা উচিত। আমরা একটা সোশ্যাল জাস্টিসের কথা বক্তৃতায় বলি, রাষ্ট্রের ক্ষমতায় যখন যাই তখন ভিন্ন মতের প্রতি দমন। আমার দল কেন করো না, আমার সরকার বিরুদ্ধে কেন আন্দোলন করো, সে ব্যাপারে আমরা রক্তচক্ষু দিয়ে আমরা ভিন্ন মতকে দমন করি। এই ব্যাপারে প্রত্যেক পলিটিক্যাল পার্টির মধ্যে একটা চিন্তার ঐক্য প্রয়োজন, যে আমরা ক্ষমতায় গেলেও আমরা ভিন্ন মতের প্রতি দমন করব না। এদিন প্রেস ক্লাবের সামনে আলাদা কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচনী কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসররা সুযোগ নেবে। আসল প্রেতাত্মা বিদায় নিলেও পলাতক হলেও তাদের দোসরেরা বাংলাদেশে এখনো আছে। বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না নির্বাচনের আগে। মনে রাখতে হবে, আপনাদের এই সুযোগ গ্রহণ করবে ওই প্রেতাত্মারা
তাই আপনারা যে কোনো কর্মসূচি নিতে নির্বাচন যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহতে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার আহ্বান বিএনপি নেতাদের। বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দেবে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা পূরণে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নতুন মেয়াদে দলের আমির হিসেবে শপথ নেয়ার পর এই আহ্বান জানান তিনি। এর আগে সকালে ঢাকা 17 আসনে দলের গণসমাবেশে তিনি বলেন, দেশ থেকে ফ্যাসিবাদ এখনও পুরোপুরি বিদায় নেয়নি। পুরনো ফর্মুলায় আর নতুন বাংলাদেশকে চলতে দেয়া হবে না বলেও জানান তিনি। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল ফালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় জামায়াত আমিরের শপথ অনুষ্ঠান। 2026 থেকে 28 মেয়াদের জন্য শপথ নেন টানা তৃতীয় মেয়াদে দলের শীর্ষ পদে নির্বাচিত ডাক্তার শফিকুর রহমান। এ সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। অনুষ্ঠানে যোগ দেন অন্যান্য দলের নেতারাও। শপথ শেষে ডাক্তার শফিকুর রহমান 47, 52, 71 এবং 24-এ দেশের জন্য আত্মোৎসর্গকারী সবার আত্মার শান্তি কামনা করেন। নতুন বাংলাদেশ গড়ার জন আকাঙ্ক্ষা পূরণে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। গত 15 বছর, বিশেষ করে 15.5 বছর জাতি একটা দুঃসময় পার করেছে। সকল শ্রেণী পেশার মানুষ সকলেই মজলুম ছিলেন। কে বড় মজলুম আর কে ছোট মজলুম এই বিতর্কে আমরা যাব না। আমরা এক কথায় স্বীকার করি সকলেই মজলুম ছিলেন। নতুন বাংলাদেশের যে প্রত্যাশা জেগে উঠেছে, এই বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমরা সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এখানে কোনো রাজনৈতিক বিভাজন আর মেজরিটি এবং মাইনরিটির কোনো সংঘাত আমরা আর দেখতে চাই না। এর আগে সকালে ঢাকা 17 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত গণসমাবেশে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জনগণ আর বস্তা পচা রাজনীতি দেখতে চায় না। ফ্যাসিবাদ বিদায় নিলেও নব্য ফ্যাসিবাদ তৈরির সব লক্ষণ এখন বিদ্যমান বলেও মন্তব্য করেন তিনি। দেশের আপামর জনগণ পুরানা বস্তা পচা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না। নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় আর চলবে না ইনশাআল্লাহ। মূলত গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাসানটেক এলাকার বাসিন্দাদের নিয়ে আয়োজিত হয় এই গণসমাবেশ। ভাসানটেকের বিআরপি মাঠে আয়োজিত গণসমাবেশে যোগ দেন বিভিন্ন বয়সী হাজারো মানুষ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দুটো প্রতিবেদন দেখলাম। শুরুর প্রতিবেদনটা নিয়ে আপনার কাছে একটু জানতে চাই। আজকে বিএনপি মহাসচিব মবের কথা বলেছেন, অর্থাৎ সামাজিক মাধ্যম ব্যবহার করে মব তৈরির অভিযোগ করেছেন। এই মব থেকে বের হওয়ার বিষয়ে রাজনৈতিক দল হিসেবে তারা আসলে কি ভাবছেন, আমাদের যদি একটু বিস্তারিত জানান। মব আসলে তিনি যে বিষয়টি বলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে অন্যতম একটি সংকট বা ক্রাইসিস হিসেবে তিনি এখানে উল্লেখ করেছেন, এবং সেটা তিনি বলেছেন সেটা কেবলমাত্র বাংলাদেশই নয়, সারা পৃথিবী জুড়ে একটি বড় একটি সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। যেহেতু সেখানে কোনো দায়বদ্ধতা নেই, তো সে কারণে যা খুশি তাই কিন্তু এক একজন বলে দিতে পারছে। তো সেই বিষয়টি নিয়ে কিন্তু যে তিনি সচেতনতার উপর তিনি জোর দিয়েছেন, এবং এটি যে একটি বড় একটি সংকট সে বিষয়টি তিনি তুলে ধরেছেন, এবং সেই জায়গাতে কিছু কিছু বিষয় তিনি কথাবার্তা বলেছেন সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে। সেখানে তিনি বলেছেন যে গণতন্ত্রে ফেরার অপেক্ষায় রয়েছে গোটা জাতি, কিন্তু সমস্যা হলো যে এখানে ভিন্ন মত পোষণ করলেই শত্রু মনে করা হচ্ছে, আসলে যে সেটি কাম্য নয়। এবং একই সঙ্গে তিনি যে কথাটি বলেছেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নৈরাজ্য তৈরি করা হচ্ছে, মব সন্ত্রাস সেটি আসলে যে উস্কে দেওয়া হচ্ছে, এবং নানা জনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, নেতিবাচক প্রচারণা করা হচ্ছে। তো এই যে এইসব বিষয়গুলো যে করা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, তার ফলে গণতান্ত্রিক যে যাত্রা সেটি বাধাগ্রস্ত হচ্ছে। তো সেই বিষয়টি নিয়ে আসলে যে তিনি সবাইকে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন, এবং একই সঙ্গে গণমাধ্যম যেন রাজনৈতিক লেজুরবৃত্তি না করে কোনো দলের, সেই বিষয়টিও কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার যে আজকের বক্তব্য সেখানে তিনি উল্লেখ করেছেন। রবিন, আমি আরেকটি প্রশ্নে যেতে চাই। আজকে নতুন
দলের নতুন আমির হিসেবে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান শপথ নিয়েছেন এবং তিনি একটি কথা বলেছেন যে পুরানো ফর্মুলায় দেশ চলবে না, নতুন ফর্মুলায় দেশ গড়ার কথা বলেছেন। এই নতুন ফর্মুলায় দেশ গড়ার বিষয়টি আসলে কেমন, রূপরেখাটা কেমন হবে যদি বিস্তারিত আমাদেরকে জানান। তিনি যে কথাটি বলেছেন যে এতদিন যাবৎ যে ব্যবস্থা ছিল সেটিকে তিনি একটি বস্তা পচা ব্যবস্থা হিসেবে কিন্তু যে আখ্যায়িত করেছেন তার বক্তব্য, এবং তিনি বলেছেন যে সেই জায়গাটাতে সেই পুরনো যে ফর্মুলায় সেই ফর্মুলায় আর বাংলাদেশ চলতে পারে না, নতুন ফর্মুলায় বাংলাদেশ চলবে। এবং সেই জায়গাতে তিনি বেশ কিছু বিষয়াশয় কিন্তু উদাহরণ হিসাবে সামনে এনেছেন। তার মধ্যে বলেছেন যে দলের পক্ষপাতদুষ্ট সরকার আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না, এবং যে সরকার যদি জামাতকে জনগণ দায়িত্ব দেয় সরকারে যাওয়ার জন্য, সেক্ষেত্রে বিএনপি সহ সবাইকে নিয়ে দেশ গড়ার কথা বলেছেন তিনি। এবং একই সঙ্গে বলেছেন যদি সরকারে যেতে নাও পারে তাহলে দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। এবং একই সঙ্গে কিন্তু যে তিনি যে সাম্প্রতিক নির্বাচনী প্রচার প্রচারণার কথাও কিন্তু তিনি তার বক্তব্যে উঠে এনেছেন, এবং সেখানে তিনি বলেছেন যে নানাভাবে বাধার পাওয়া যাচ্ছে, সেই অভিযোগটি কিন্তু করেছেন। রাইসা, যেহেতু নির্বাচনের কথা আসছে, একই সঙ্গে কিন্তু যে গণভোট সেটিও কিন্তু ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। এ নিয়ে একটি প্রতিবেদন দেখে তারপর আবার ফিরবো আলোচনায়। দর্শক যদি জানাতে চাই, যদিও গণভোট নিয়ে এবং জাতীয় নির্বাচন নিয়ে অনেক আলাপ আলোচনা রয়েছে বিশেষজ্ঞদের মধ্যে কিংবা রাজনৈতিক মহলে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই গণভোট নিয়ে ধারণা কেমন সেই নিয়ে আমার একটি প্রতিবেদন রয়েছে। সেই প্রতিবেদনটি দেখে তারপর আমরা আবারও আলোচনায় ফিরব। সংস্কার গণভোট নিয়ে নানা আলোচনা রাজনৈতিক মহল, নীতি নির্ধারণী পর্যায়ে আর বিশিষ্টজনদের মধ্যে। এরই মধ্যে জারি হয়েছে গণভোট অধ্যাদেশও। কিন্তু প্রশ্ন থেকে যায়, এ গণভোটের প্রধান অংশীজন যারা, সে গণমানুষ এ প্রক্রিয়া সম্পর্কে কতটা ওয়াকিবহাল। শহরের অলিগলি কিংবা গ্রামীণ জনপদ, ব্যানার ফেস্টুন তোরণে সবখানি এখন নির্বাচনের আগমনী বার্তা। কিন্তু একই দিনে হতে যাওয়া গণভোট সম্পর্কে কতটা জানে সাধারণ মানুষ? ঢাকার উপকণ্ঠে কেরানীগঞ্জের বটতলী গ্রামে কথা হয় ফসলের মাঠে কাজ করা এসব মানুষের সঙ্গে। কোন বিষয় এটা আমি কই চাচ্তাম না, আমি জানি না, এটা আমি আজকে তো শুনলাম। গণভোট সম্পর্কে আমাদের সেরকম কোনো কিছু ধারণা নাই, এটা তো জানার জন্য আগ্রহ ছিল আর কি। নানা আলোচনায় জমজমাট, চায়ের দোকানের আড্ডা, কিন্তু সেখানেও দেখা গেল গণভোট নিয়ে অনেকের ধারণা এখনো পরিষ্কার নয়। গণভোট হবে এইটুকুই জানি, এরকম ধারণা আমাদের কেউ বলো নাই আর দেও নেই। এটা মানুষের কাছে একটু খোলসা খোলার দরকার। গ্রামীণ জনপদ পেরিয়ে খোদ রাজধানীতেও দৃশ্যপট অনেকটা একই রকম। এখানেও গণভোট নিয়ে অন্ধকারে নাগরিকদের বড় একটি অংশ। এটা তো হানা ভোট হবে, এখন কোন বিষয় কি হবে সেটা তো আমরা পুরোপুরি জানি না। আসলে গণভোট সম্বন্ধে তেমন কিছু আসলে আমরা এখনো জানি না। হইলে ভালো হবে না খারাপ হবে ওগুলি আসলে আমরা অবগত না। বিশেষজ্ঞরা মনে করেন প্রচারণায় ঘাটতির পাশাপাশি বেশিরভাগ নাগরিকের জন্য একেবারে নতুন এই নির্বাচনটি নিয়ে জানাশোনা কম। সেক্ষেত্রে সব অংশীজনকে সম্পৃক্ত করে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ বিশ্লেষকদের। জনগণকে যে জিনিসটা বোঝাতে হবে, সংস্কার বা রিফর্ম যদি হয় তাহলে রাষ্ট্রের চেহারাটা কিরকম হবে, আর যদি সংস্কার না হয়, রিফর্ম যদি না হয়, তাহলে রাষ্ট্রের চেহারাটা কিরকম হবে। এই ক্ষেত্রে সরকারের যেমন একটা রেসপন্সিবিলিটি আছে, একই সাথে নির্বাচন কমিশনকে এখানে হাত লাগাতে হবে। এর সাথে যদি রাজনৈতিক দলগুলো যুক্ত হয় তাহলে আমাদের পক্ষে ইজিলি বোঝানোর একটা চেষ্টা আমরা করতে পারবো। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গণভোট নিয়ে ব্যাপক মাত্রায় সচেতনতার কাজটি করবে সরকারের কয়েকটি মন্ত্রণালয়। অনলাইন অফলাইন দুই মাধ্যমেই চলবে প্রচারণা। মানুষকে বোঝানো যে কিভাবে আপনি গণভোটটা দিবেন, তো এটা পুরো আসলে ইন্টারিম গভর্নমেন্টেরই দায়িত্ব এই জিনিসটাকে খুব ভালোভাবে প্রচার করা, এবং সে কাজটা আমরা খুব ভালোভাবে করব, এবং এই কাজটা ইলেকশন কমিশনও তার মতো করে করবে। সব মিলে আমরা মনে করি যে এটা খুব ইজি কাজ। তবে জানাশোনা কম থাকলেও গণভোট নিয়ে আগ্রহের কমতি নেই কারো মধ্যেই। সরকারের তরফ থেকে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজনে ইতিমধ্যেই শুরু হয়েছে তোড়জোড়। তারই অংশ হিসেবে শনিবার রাজধানীতে মক ভোটিং বা প্রতীকী ভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাইসা, রবিন, আপনার প্রতিবেদনটি দেখলাম, আমাদের একটু জানাবেন যে গণভোট নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় কাজের কথা বললেন এবং অনলাইন অফলাইন দুই মাধ্যমে কাজ করবেন। কি ধরনের কার্যক্রম তারা হাতে নিয়েছেন? একই সঙ্গে আমাদের একটু জানাবেন যে মক ভোটিং শুরু হতে যাচ্ছে আগামীকাল, নির্বাচন কমিশনের আসলে প্রস্তুতিটা কেমন? যেহেতু একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট হবে, সেটি নিঃসন্দেহে সরকার কিংবা নির্বাচন কমিশন সবার জন্যই আসলে বড় একটি চ্যালেঞ্জ। কারণ আমরা
এর আগে বাংলাদেশে যেটি দেখেছি যে একক দিনে জাতীয় নির্বাচন হয়েছে, গণভোট হয়েছে, কিন্তু যে এর আগে যে 3টি গণভোট হয়েছে সেটি কিন্তু একক দিনে, অর্থাৎ সেদিনে কেবলমাত্র গণভোটই হয়েছে, অন্য কোনো ভোট হয়নি। কিন্তু এবারই প্রথমবারের মতন একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট হতে যাচ্ছে। তো এটি নিঃসন্দেহে একটি বড় একটি চ্যালেঞ্জ, মহাযজ্ঞ, মহা আয়োজন। তো সেই জায়গাটিতে বিষয়টি হলো যে গণভোট কি বিষয়, এই বিষয়টি নিয়ে যে সাধারণ মানুষ জানে না সেটি আমাদের প্রতিবেদনে নিশ্চয়ই দেখেছি। তো এই যে এই বিষয়টি নিয়ে যে সচেতনতা তৈরির জন্য মানুষ যেন কোন প্রক্রিয়ায় ভোট দেবে বা কি বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলো সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য সরকারের বেশ কয়েকটি যে বিভাগ রয়েছে তারা বেশ জোরে সোরে কাজ করবে, এমনটি কিন্তু বিভিন্ন সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষগুলোর তরফ থেকে বলা হয়েছে। বিশেষ করে এই জায়গাটিতে তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলো কিন্তু যে এই জায়গাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং প্রচারণার জায়গা এবং মানুষকে বোঝানোর জায়গাটিতে তারা আসলে যে কাজ করবে এমনটি কিন্তু বলা হচ্ছে। পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয় এই বিষয়টি নিয়ে তদারকি করবে এবং নির্বাচন কমিশনও এই বিষয়টি তাদের মতন করে কাজ করবে। আর অন্যদিকে যেই কথাটি বলছেন যে মক ভোটিংয়ের বিষয়টি, এটি আগামীকাল রাজধানীর একটি বিদ্যালয়ে এই মক ভোটিং অনুষ্ঠিত হবে এবং সেখানে গণভোট এবং যে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ কিভাবে হবে সেই বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশন আগামীকাল আসলে একটি রূপরেখা নেওয়ার চেষ্টা করবে, একটি আন্দাজ করার ধারণা নেওয়ার চেষ্টা করবে যে কিরকম সময় লাগতে পারে এবং তার ভিত্তিতে ভোট কেন্দ্র কতটা হতে হবে বা ভোট কেন্দ্র বাড়াতে হবে কিংবা বুথ বাড়াতে হবে কিনা সেই সিদ্ধান্ত আগামীকালের যে মক ভোটিং থেকেই মানে একটি ধারণা নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ রাইসা। এতক্ষণ স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। একথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার জুম্মার নামাজ শেষে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় রাজধানী সহ সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত হয়। 23 নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশানের বাসা থেকে নেওয়া হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি পরীক্ষা শেষে তাকে কেবিনে ভর্তির সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। বৃহস্পতিবার দলের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনকে সিসিইউতে নেয়ার তথ্য জানানো হয়। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন মসজিদে বিএনপির পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়। নয়াপল্টন জামে মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। পরে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন দলের মহাসচিব। গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ হয়ে এবার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। এ সময় বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চান মির্জা ফখরুল। দোয়া চেয়েছি তিনি যেন আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ করে দেন। রাজধানীর পাশাপাশি জুমার নামাজ শেষে দেশের বিভিন্ন স্থানে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় এতে যোগ দেন তৃণমূলের নেতাকর্মীরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, দেশের এই গণতান্ত্রিক উত্তরণের সময়টিতে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণীয়। বেগম জিয়ার চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে। ভোলা বরিশাল সেতু নির্মাণ সহ 5 দফা দাবিতে 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছেড়েছেন রাজধানীতে বসবাসরত ভোলাবাসী। এর আগে তাদের অবরোধে 3 ঘন্টা বন্ধ থাকে শাহবাগ হয়ে যান চলাচল। আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাবেন তারা। ভোলা বরিশাল সেতু নির্মাণ সহ 5 দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন রাজধানীতে বসবাসরত ভোলার বাসিন্দারা।
শুক্রবার বিকেল ৩টা থেকে ছোট ছোট মিছিল নিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের দাবির মধ্যে রয়েছে ভোলা বরিশাল সেতু নির্মাণ, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং গ্যাস সংযোগ। আন্দোলনকারীরা জানান, দ্বীপ জেলা ভোলা বর্তমানে সারা দেশ থেকে বিচ্ছিন্ন। সেতু হলে এই সমস্যা কেটে যাবে। এর পরিপ্রেক্ষিতে ভোলা বরিশাল সেতু সহ কয়েক দফা দাবি জানিয়ে আসছেন তারা। তবে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ না করায় বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা। আমাদের ভোলার 20 লক্ষ মানুষের প্রাণের দাবি ভোলা বরিশাল সেতু। ভোলা জেলার মানুষ সুচিকিৎসা পায় না। যদি এই ভোলা বরিশাল সেতু হয়, ভোলা জেলার মানুষ সুচিকিৎসা পাবে। পরে জনদুর্ভোগ এড়াতে 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ মোড় ছাড়েন আন্দোলনকারীরা। যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয় তাহলে আমরা ভোলা থেকে বাংলাদেশের সব জায়গায় গ্যাস আমরা বের হতে দেব না। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন তারা। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। সিন্ডিকেটের কবলে শাকসবজির বাজার। শীতকালীন সবজির দাম না কমার সবচেয়ে বড় কারণ মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য। কৃষকের ক্ষেত থেকে ভোক্তার ঝুড়ি পর্যন্ত হাত বদলায় কমপক্ষে 5 থেকে 6 বার। এতে কেজিতে বাড়ে 20 টাকা পর্যন্ত। শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহজাহান খান। প্রকৃতিতে শীতের আমেজ, কিন্তু বাজার উত্তপ্ত। মৌসুমী সবজির দামে নেই শীতের ছোঁয়া। জীবনযাত্রা ব্যয় যখন লাগাতার বাড়ছে, তখন ভোক্তার খাবারের তালিকা ছোট হয় যেন নিয়তি। ভোক্তার জন্য রাজধানীর কারওয়ান বাজারের রোববারের সকালটাও শুরু হলো ভরপুর হতাশা নিয়ে। কয়েক সপ্তাহ ধরে বাজারে শীতের নতুন সবজি উঠলেও দাম পড়তির লক্ষণ নেই। বৃষ্টি গাছে এই লেগে ফসল আর গাছপালা হয় নাই, লেগে দাম বেশি। এখন পর্যন্ত ওই পরিমাণ দাম কমার কোনো সম্ভাবনা বা পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছি না। শহরে বাজারের চিত্র যেমন হতাশার, তেমনি পাড়া মহল্লার অলিগলি চিত্র আরো ভয়াবহ। আরবদারে বলতে হবে যে বাজার বেশি কেন। কিছু কিছু ফইরে আছে 2-3জন মিলা ওই ট্রাকের যত মাল আছে ওরা কিনা ফেলে। শীতের মৌসুম, সবজির সমাহার, কিন্তু দাম নেই হাতের নাগালে। বাজার কিংবা মহল্লা, দামের তারতম্য নিয়েও বেজায় অখুশি ক্রেতারা। সিন্ডিকেটের শেকড় খুঁজতে সময় সংবাদের গন্তব্য মানিকগঞ্জ। কৃষকের হাতে থাকা বেগুন, ফুলকপি, সিম সবই রাজধানী থেকে অন্তত 3 গুণ কম দামে মিলছে এখানে। আমার কাছে অন্যায় হয়, কারণ আমরা তো বেশি দাম পাই না। বেগুন আনে বসে রয়েছি, এখন যে 30-35 টাকা হয়, তাহলে আমরা ব্যস্ত হইব। এখানে স্পষ্ট হয়ে ওঠে সিন্ডিকেটের কারসাজি। কৃষকের ক্ষেত থেকে সবজি যায় স্থানীয় ফুরিয়ার কাছে, তারপর আড়ত, সেখান থেকে ঢাকার আরেক মধ্যস্বত্বভোগীর হাতে, এরপর পাইকার হয়ে পৌঁছায় খুচরা দোকানদারদের কাছে। গ্রামের এসব বাজারগুলো থেকে হাত বদলের যাত্রা শুরু হয় শীতকালীন সবজির, আর প্রতিটি বদলেই কেজি প্রতি বাড়ে 10 থেকে 20 টাকা। কৃষকের সেই হিস্সা থেকে যায় মাটির কাছেই। ভোরের আলো ফোটার আগেই মাটির কাছে নত হয়ে সোনা ফলাচ্ছেন মনিরুজ্জামান। তবে বাজারের অন্যায় দামে বছর বছর হতাশায় নিমজ্জিত মনিরুজ্জামান। মাল আজকে নিয়ে গেছি, সন্ধ্যা নিয়ে গেছি, নিবি না আজ নমুনা মাল এখন এই দাম মানে 20 টাকা 15 টাকা। মনিরুজ্জামান একা নন, লাখো মনিরুজ্জামানের গল্প একই। শ্রম ও ঝুঁকি তাদের, কিন্তু লাভটুকু ভোগ করছেন অন্য কেউ। তবুও মাটির দিকে উবু হয়ে ধ্যানমগ্ন থাকেন কৃষক। ব্যাপারটা যদি কিনা না নেয়, বুঝছেন, তাহলে তো মনে করেন এটা আমাকে, আমরা তো নিয়ে খুরশে রাখা বেচতে পারবো না। সময় বদলায়, বছর যায়, নতুন বছর আসে। মাঝখানে দাঁড়িয়ে সিন্ডিকেটের হাসি যেন সবার চেয়ে চওড়া হয়। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, মানিকগঞ্জ। দেখছেন রাতের সময়। দেশের বাইরের খবর। অভিবাসী ইস্যুতে আগ্রাসী পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তৃতীয় বিশ্বের সব দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করে সামাজিক মাধ্যমে ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন অভিবাসীদের কেন্দ্রীয় সুবিধা ও ভর্তুকি বন্ধ করবেন। এর আগে আফগানিস্তান সহ 19টি দেশের গ্রিন কার্ডধারীদের তথ্য পুনরায় যাচাইয়ের সিদ্ধান্ত নেয় দেশটি। ট্রাম্পের একের পর এক কঠোর পদক্ষেপের ঘোষণায় শঙ্কিত দেশটিতে বসবাসরত অভিবাসীরা। দেখছেন রাতের সময়। খেলার খবর। এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন পূরণ থেকে বাংলাদেশ এখন মাত্র 1 ম্যাচ দূরে। গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে বাহরাইনকে 2-1 গোলে হারিয়েছে লাল সবুজ। মূল পর্ব নিশ্চিতে রোববার গ্রুপের শেষ ম্যাচে যুবাদের জিততে হবে স্বাগতিক চীনের বিপক্ষে। চীনের ইয়ংচুয়ান স্পোর্টস কমপ্লেক্স মাঠে এদিনও দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। 20 ও 28 মিনিটে আসে দুটি সুযোগ, কিন্তু ফরওয়ার্ড রিফাত কাজী এগিয়ে নিতে পারেননি দলকে। গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর জমে ওঠে খেলা। সাব্বিরের লং থ্রো ক্লিয়ার করতে ব্যর্থ হন বাহরাইনের ডিফেন্ডার। সুযোগটি লুফে নিয়ে সুপার সাব বায়েজিদ দারুণ শটে গোল করে এগিয়ে নেন দলকে। ৭২ মিনিটে অধিনায়ক ফয়সালের পাশ থেকে লং শটে দলের দ্বিতীয় গোল করেন মানিক। ৮৫ মিনিটে এক গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করে বাহরাইন, কিন্তু শেষ পর্যন্ত প্রতিপক্ষকে আর সুযোগ দেয়নি বাংলাদেশের যুবারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সামাজিক মাধ্যম ব্যবহার করে মব তৈরির অভিযোগ বিএনপির, দলগুলোকে বিরত থাকার আহ্বান। রাজনীতিতে ভিন্ন মত দমনের মানসিকতা দূর করার পরামর্শ জামায়াতের। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়, জানালেন মির্জা ফখরুল। রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া। চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধান উপদেষ্টার। এবার ভোলা বরিশাল সেতুর দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ। ৭২ ঘন্টার আলটিমেটাম, বাস্তবায়নের আশ্বাস না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়, সঙ্গেই থাকুন সময়।